আপনারা এখন বলেন যে আমার সাথে যে এরকমটা হয়েছে এখানে আমার মূলত দোষটা ছিল কোথায়? আমার সন্তান, আমার ওয়াইফ ওরা আমার কাছ থেকে কায়রা নিছে। তো আমি ফার্স্ট টাইম আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম ফ্যামিলি নিয়ে, তো ওখানে আমি একটা রিলেশন করি ফেসবুকের মাধ্যমে। তো ওখানে বেশ আমাদের সম্পর্ক ভালোই ছিল। তো আমরা কথা বলতে বলতে আমরা একে অপরকে এতটাই লাভ করে ফেলি যে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। তো আমি বললাম যে ঠিক আছে, বিয়ের যখন সিদ্ধান্ত নিছো তাহলে আমরা আগে একবার মিট করি। এটা হচ্ছে 2022 সালের। তো আমি ফার্স্ট টাইম মিট করলাম। মিট করে ওই দিন এমনি টুকিটাকি ঘোরাফেরা করে চলে আসলাম। সেকেন্ড টাইম আবার আমি ওখানে যাই। সেকেন্ড টাইমে মিট করে চলে আসি। তারপরে ওর হচ্ছে এক জায়গায় বিয়ের এনগেজমেন্ট ছিল, তো ওখান থেকে বিয়ের ডেট কিন্তু আসে পড়ছিল যে মানে তার আগে একটা এনগেজমেন্ট হ্যাঁ, করা ছিল, engagement করা ছিল। তো আমাকে বলে যে এখন তো আমার বিয়ের ডেটও এসে পড়ছে, এখন তুমি যদি এই সময় কিছু না করো তাহলে তো আমাদের এটা কোনো সাকসেস আসবে না। তো আমি বললাম এখন তুমি ভালো ফ্যামিলির একজন মেয়ে, আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তুমি আগে আমার বাসায় আসো, আমার ফ্যামিলির সাথে কথা বলো, তারপর তোমার যদি মনে হয় যে না তুমি আমার সাথে থাকতে পারবা তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি যেভাবে বললো সেভাবে। তো ইভেন আমি তাকে নিয়ে আসি আমাদের বাসায় নারায়ণগঞ্জে। আর সে আমার ফ্যামিলির সাথে দেখা করাই, বাসা দেখাই, সে আমার আম্মুর সাথে কথা বলে, কিছুক্ষণ থাকে, খাওয়া দাওয়া করে। তার 2 দিন পরে সে ডিসিশন নেয় যে আমার সাথে পালিয়ে আসবে। চেষ্টাটা কেন করলেন না ফ্যামিলিগতভাবে? কারণ তার তো আগে এনগেজমেন্ট ছিল, আরও হচ্ছে ভালো ফ্যামিলির একজন মেয়ে। আর একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনোই চাইবে না যে মধ্যবিত্ত ছেলের কাছে তার মেয়েকে দিতে। এই জন্য পালানোর সিদ্ধান্ত সে নিলেন। পালানোর সিদ্ধান্ত নেই। তো তাকে বললাম যে ব্যাগের মধ্যে 1-2 সেট ড্রেস নাও, আর বলতে যে ফোন কি করবো। আমি কই তোমার ফোন নেওয়ার দরকার নেই। পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি ওখানে একটা চিরকুটে আমি পুরো হিস্টোরি লিখে রাখতেছি। তো ওই চিরকুটের মধ্যে সারা রাত ওখানে কান্না করছে আর লিখছে যে আমি একটা ছেলেকে লাভ করি, মানে ফ্যামিলির উদ্দেশ্যে। হ্যাঁ ফ্যামিলির উদ্দেশ্যে, যে আমি একটা ছেলেকে লাভ করি, আমি ওর সাথে যাচ্ছি, আপনারা আমার নিয়ে টেনশন করেন না। ও হচ্ছে কি করছে, একটু চালাক টাইপের মেয়ে, তো যত নাম্বার ছিল কল লিস্টে অল ডিলিট করে ফেলছে। ডিলিট করে একবার ফোন রিসেট মারে তারপর চলে আসছে ফোন রেখে। তো আমি তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আব্বু অর্ধেক রাস্তায় দাঁড়াই ছিল আমার জন্য, তো আমি ওকে নিয়ে যাবো বলে। আপনার পরিবারের সবাই রাজি? হ্যাঁ, আমার ফ্যামিলি তাদের দেখার পছন্দ করছে, অনেক ভদ্র টাইপের একজন মেয়ে, দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এইভাবে আমি তাকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। নিয়ে আসার পর আমি তো অনেক মহা খুশি, এক্সাইটেড যে যারে ভালোবাসি তারে আমি নিয়ে আসছি। তো ওর আম্মুর ফোন থেকে একবার আমার আম্মুর ফোন মিস কল দিছিল, তো ওই নাম্বারটাও ওখানে রেখে রাখছে। এখন আননোন পারসন নাম্বার, ওর ফ্যামিলি সন্দেহ হয়েছে এটা আমার কার নাম্বার, একটু ফোন দিয়ে দেখি। খোঁজাখুঁজি করে যখন কোনো ক্লু পাচ্ছিল না, তখন তার মায়ের মোবাইলে একটা হ্যাঁ, নাম্বার হ্যাঁ, পেয়েছে। তার নাম্বারটা পাওয়াতে তাদের একটা সন্দেহ হয় যে এটা নাম্বার কার, হয়তো বা এটাও হতে পারে তার নাম্বার। তা আম্মুকে ফোন দেয়, ফোন দেওয়ার পর অনেক নানান রকম হুমকি ধামকি দিচ্ছে। রাত্রেবেলা আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। তার 15-20 দিন পর হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান। কারণ একটা ভালো ফ্যামিলির মেয়ে নিয়ে আসছি, একবার যে কিছু না করি এটা কেমন একটা দেখায়। তাই আমি বললাম যে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো, তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো, কন্টিনিউয়াসলি কথা বলো। কারণ একটা মানুষের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে বলতে অটোমেটিক মন বলে যাবে। তো কথা বলতেছিল, তার মা কান্না করে যে তোমরা আসো, মাইনা নিব, অনেক রকম কথা বলে। তো তাদের বিহেভিয়ারে মনে হয় না যে মাইনা নিছে। তো অনুষ্ঠানের সময় ভিডিও কল দিছিলাম, তাদেরকে বলছিলাম আসার জন্য, আসে নাই। এইভাবে প্রায় 6 মাস চলে যায়। 6 মাস পর হচ্ছে বেবি কনসেপ্ট হয়। তা আম্মু অনেকটা খুশি যে যাক হয়েছে যখন, আলহামদুলিল্লাহ ভালো। তো ওর ফ্যামিলিও শুনে অনেক খুশি। তো কোরবানি ঈদের সময় তার ফ্যামিলি থেকে ফোন দিল যে তোমার বাবাকে আমি যেভাবে ম্যানেজ করব, তুমি জামাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। তোর ফ্যামিলিও যেহেতু মাইনা নিছে, আমি অনেকটা খুশি, যাক আলহামদুলিল্লাহ অবশেষে মাইনা নিছে। তা আমি তাদের বাসায় একা যে আমি যাবো, আমার ফ্যামিলি চাচ্ছিল না যে আমি একা যাই, কারণ কখনো যেহেতু যাই নাই, আর তাদের মেয়েকে আমি যেহেতু ভাগাই নিয়ে আসছি, পালাই নিয়ে আসছি, হয়তো কোনো ক্ষতি করতে পারে, আমার ফ্যামিলির এরকম ধারণা। তো কী করলো, আমার একটা ফ্রেন্ড আছে, তারে বললো যে তুমি ওর সাথে যাও, যে তাকে ওখানে দিয়ে সিচুয়েশন কীরকম দেখো, যদি নর্মাল মনে হয় তারপর তুমি চলে এসো, ও থাকবে। তো আমার ফ্রেন্ডকে নিয়ে আমি গেলাম ওখানে। যার পর তো উপরে যায়, ওর বাবার পা ধরে হয়তো কান্নাকাটি করছে। তো আমাকে তারপর ডাকতে আসলো, তখন আমি গেছি, আমি যে পা ধরে কান্না করলাম যে বাবা আমার ভুল হয়ে গেছে, ছেলে হিসেবে আমার মাফ করে দেন, দিয়ে আমাদেরকে একটু মাইনা নেন। তো এভাবে বলতেছে যে না তোমরা গেছো, তোমাদের মতো তোমরা থাকো, তোমরা এখানে আসছো ভালো কথা, তোমরা থাকো, খাও, ঘোরো, কিন্তু আমার সাথে তোমরা কেউ কথা বলতে পারবা না। তোমার শাশুড়ি তোমাকে ডাকছে এখানে, তুমি তাদের সাথে কথা বলো, কিন্তু আমার সাথে কথা বলবা না। তো এটা শুনে অনেকটা আমার খারাপ লাগছে। পরে শাশুড়ি এসে বললো যাক কিছু মনে করো না, অনেকটা কষ্ট পাইছে বিধায় কিন্তু এই কথাটা বলছে। ওকে, তো এইভাবে 2 দিন আমি থাকলাম। 3 দিনের দিয়ে আমি চলে আসবো ওকে নিয়ে। সবাই রিলেটিভ আসছে, আসার পর বলতেছে বাবা তো অনেকদিন পর মেয়েটা আসছে, 3 দিন থাকলে কেমন দেখায়, আর 2-3 দিন থাকুক, তো তুমি আর 2-3 দিন পর আসে তারা নিয়ে যাও। তো ওর দিক থেকে ভাইবা আমি তাই রেখে গেলাম আম্মুর কথার বিরুদ্ধে, তাকে রেখে গেলাম। 2-3 দিন পর হচ্ছে আমি আবার গেলাম তাদের বাসায়। তো যাওয়ার পর হচ্ছে এর আগে
আব্বুর সাথে তাদের একটু মন মালিন্য হয়েছিল আর কি, ফোনের মাধ্যমে। তো আমার ওই কথাটা উঠাই দিছে যে তোমার ফ্যামিলি এইভাবে বলছে। তা আমি বলি আমার ফ্যামিলি বলছে, আমার ফ্যামিলিকে আপনারাও বলেন, আমি নিজে এসে এখানে রেখে গেছি, এখন আমাকে আমি নিয়ে যাই। আবার যখন বললেন আবার নিয়ে আসবো, সমস্যা কি? তোমার বলছে না আমার মেয়ে আর ওই বাসায় যাবে না। বলছে এটা আমার শাশুড়ি, যে আমার মেয়ে ওই বাড়িতে যাবে না, তোমার যদি মন চায় তুমি এখানে এসে থাকো, এখানে কিছু একটা করো, এখানে বউ নিয়ে থাকো। তো আমি ওই দিনের মতো আবার চলে আসি বাড়িতে, আইসা ফ্যামিলিতে জানাই যে এই কাহিনী। তো এইভাবে 3-4 মাস চলে যায়, কথা বলতে দেয় না আমার সাথে, কি অবস্থা এসব জানতে দেয় না। যে ফোন দেয় লুকিয়ে লুকিয়ে কথা বলে 1-2 মিনিট, ওর মা আসলে ফোন কাটতে দেয়। তো এইভাবে চলতে চলতে তো বাবু হওয়ার ডেট এসে পড়ছে। তার আগে সে আবার আমার সাথে একটা কাহিনী ঝগড়া লাগাই দিয়ে আবার 2 মাস টোটালি কথা অফ, সব জায়গাতে ব্লক। হঠাৎ করে ফেসবুকে আমার ফ্রেন্ডের আইডি থেকে দেখি যে আলহামদুলিল্লাহ লিখছে স্টোরিতে আমার ওয়াইফে। তো আলহামদুলিল্লাহ লিখছে, তার ফ্রেন্ডকে আমি ফোন দিলাম, সে বলে যে ভাইয়া হ্যাঁ আপনার ছেলে না মেয়ে হয়েছে, আমি জানি না সত্যিটা, কিন্তু হয়েছে, কিছু একটা হয়েছে। রাত 1টার সময় চলে যাই তাদের বাসায়। যাওয়ার পর সারা রাত আমি বাসার নিচে দাঁড়িয়ে থাকি আমার ফ্রেন্ডকে নিয়ে। আমি শুধু বাবুর কান্না শুনছিলাম, কিন্তু আমি যে উপরে যাব গেট লক। আমি অনেকবার ফোন করছি, নিচে থেকে চিল্লায় ডাকছি, ওনারা উপরেই ছিল, সব কিছুই শুনতেছে, কিন্তু নিচে কেউ আসে নাই। পাশের বাসা থেকে মানুষ চলে আসছে আমার চিল্লানি শুনে, এসে বলছে ভাই কি হয়েছে, আপনি চিল্লাচ্ছেন কেন? যে ভাই আমার বাবু হয়েছে, আমাকে খবর দেওয়া নাই। ইভেন বাবু হওয়ার পরেও আমাকে বলা হয় না যে আমার কি ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। এত রাত্রে আমি আসছি, একটু তো মানুষ কথা বলে যে হ্যাঁ চিন্তা করার কোনো কারণ নাই। আমি ভোর 5টা অবধি ওখানে ওয়েট করছি আমি বসার মধ্যে। যখন গেটের মধ্যে বাইরে ছিলাম 3টার দিকে আমার শ্বশুরের নিচে আসছে গেটে, তুমি আসছো কেন এখানে, তোমার এখানে কি চাই? যে আমার এখানে কি চাই, আপনি তো আপনার মেয়েকে নিছেন, আপনার মেয়ের প্রতি আপনার অধিকার আছে, কিন্তু আমার ছেলের প্রতি আমার অধিকার আছে, ছেলে না মেয়ে আল্লাহ আমার দিছে। তো আমি বলি যে আমার একটু দেখান, আমি দেখেই চলে যাই। কয় না দেখা হবে না, কোনো দেখা দেখি নেই। তো 5টা অবধি আমি ওয়েট করে দেখলাম যে আমার ফ্রেন্ড যেহেতু আমার সাথে গেছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি বললাম চল তাহলে বাড়িতে যাই। তো বাড়িতে যাই আমি আম্মুকে বললাম যে আম্মু দেখতে তো দেয় নাই। তো আম্মু বললো যে আবার ড্রেস যা আছে ড্রেস ট্রেস সব কিছু কিনে নিয়ে যাও। তো আমি যাই 10টার দিকে আবার ব্যাক করলাম, আমার দেখাই মেন গেট দিতে লাগাইয়া। তো আমি চাই না যে জোর করে আমি ঢুকে যাই, আমি গেটের বাইরে দাঁড়াই আছি। তো আমি বাইরে থেকে বলতেছি যে আপনাদের বাসা আপনারা ঢুকতে দেবেন না, আমার কোনো প্রবলেম নেই, আমার বাবুরে আমার একটু দেখতে দেন, দেখার পর আমি চলে যাই। তুমি কি নিয়ে আসছো, এসব নিয়ে যাও, এগুলো লাগবো না, আল্লাহ আমগরে কম দেয় নাই, আমরা এটা দিয়ে দেবো, যা যা লাগে, তোমার এটা লাগবে না। এমনও তো হতে পারে যে আপনি হয়তো ওই সন্তান হওয়ার সময় ছিলেন না, হ্যাঁ এই জন্য ক্ষোভ আরো ছিল, ক্ষোভ হয়ে হ্যাঁ। গেছে তাদের। কিন্তু এখানে তো ওনাদেরও দোষ ছিল, প্রত্যেকটা রিলেটিভকে ওনারা ফোন দিছে, কিন্তু আমার একটা বার ফোন দেওয়ার ট্রাই করেনি। তো আমি গেটের মধ্যে দাঁড়াইছিলাম, তো আমার শ্বশুর আসে বলতেছে তোমার ফোনটা দাও। তো আমি আমার ফোনটা দিই, তো ভিতর থেকে একটা ছবি তুলে নিয়ে আসে বাবুর, ছবি তুলে নিয়ে আসে আমাকে বলে এই যে ছবি, এই নাও দেখো, দেখে এখন তুমি চলে যাও। ঠিক আছে, তো আমি তাও আলহামদুলিল্লাহ আমি খুশি যে অ্যাটলিস্ট আমি দেখতে পারছি বাবুটারে ফোনের মাধ্যমে। এতক্ষণে জানতে পারলেন হ্যাঁ, আপনার আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যেগুলো ড্রেস ছিল আমি ওখানে রেখে আসি, গেটের সামনের মধ্যে রেখে আমি নিচে চলে আসি। আসার পর আবার কন্টিনিউয়াসলি কথা বল, কোনো কন্ট্যাক্ট নাই। তো 4-5 মাস আবার এভাবে কেটে যায়। কেটে যাওয়ার পর হচ্ছে ওরা যেহেতু বলছে যে আমাকে তাদের বাড়িতে গেলে মেনে নিব, তাছাড়া নিব না, আমার ফ্যামিলিকে বললাম যে আমি ওখানে চলে যাই। ফাইনালি হ্যাঁ, শ্বশুর বাড়িতে সেটেল হয়ে যাই। আমার ফেলে যখন আমাকে চিনবে জানবে বড় হবে, তখন আমি ওদেরকে এখানে নিয়ে আসবো। এখন যেহেতু আমাকে চেনে না, এখন ওখানে থাকা দরকার। তো ওর ফ্যামিলিকে ফোন দিলাম যে ঠিক আছে আপনারা যেহেতু চান ওখানে যাই, তো আমি ওখানে যাই। যাওয়ার পর কিন্তু আমি আপনাদের বাসায় থাকতে পারবো না, যে ঘর জামাই যে বেলেমটা এটা আমি নিতে পারবো না, আমি আপনার এলাকাতে থাকবো। তো উনি বলে ঠিক আছে, আমি আমার বাসা থেকে চলে যাই শ্বশুর বাড়িতে। তো যাওয়ার পর আমার যে ওয়াইফের ফ্রেন্ডের বাসা আছে তার বাসাতে আমার ভাড়া নেই, ওখানে থাকি। এখন বাবু হয়েছে, তো বাবু নিয়ে তো সারা দিন ওদের বাসায় থাকে, সারাটা দিন ওদের বাসায়। পাশাপাশি বাড়ি হলে যেতে হয়। তো আমি চাচ্ছিলাম যে এরকমটা হোক, আমি চাচ্ছি আমার ওয়াইফ আমার বাবু সবসময় আমার পাশে থাকবে, তাদের বাসায় কি। তো এভাবে চলছিল কিছুদিন পর আমি আমার নানুকে নিয়ে যাই আমার বাড়িতে, আমার বাসায় বাচ্চাকে দেখার জন্য। আমার ওয়াইফ আমার নানুকে একসময় অনেক আদর করতো, ওখানে যাওয়ার পর দেখতে পারে না। আমার নানু যে একটা আমার বাসায় গেছে, তার তো উচিত ছিল তার বাসায় নিয়ে যায় একটু বসাইতে, যে এটা নানু আমার বাসা, না এসব কোনো নাই, ওই নিজে নিজে ওদের বাসায় যায়। আমার নানু খাইছে কি খায় নাই এসব কোনো খোঁজ খবর কোনো ইয়ার নেই। আমি চাচ্ছিলাম যে আমি আমার শ্বশুর বাড়িতে থেকে আমি নারায়ণগঞ্জে জব করব, তো এখান থেকে যাতায়াত করবো প্রতিদিন। তো আমি প্রতিদিন 5টা-6টার দিকে আমি ওখানে আসতাম নারায়ণগঞ্জে, যাওয়া আসা করতে করতে রোজা আসলো, রোজার সময় ওখানে তাদের বাসায় মায়ের বাসায় বাবু নিয়ে আমি অসুস্থ ওই দিন, সারাটা দিন কাজে যাই নাই, অসুস্থ। তো আমার ওয়াইফের তো উচিত ছিল যে আমার একটু দেখতে যাওয়ার, ওদের বাসায় গেলাম। তাই বললাম যে আমি সারাটা দিন অসুস্থ শুয়েছিলাম, একটা বার তো দেখতে আসলাম না। কারণ ওখানে অনেক কাজ, ওখানে তো সারাক্ষণ তুমি কি কাজ করার জন্য তোমার আম্মুর বাসায় আসো, তাহলে এই রুমটা নেওয়ার দরকার ছিল কি?
তো তোমার মায়ের বাসায় তুমি থাকতা, আমি আমার মায়ের কাছেই থাকতাম আমিও। আমি বলতেছি তার 2 দিন পর হচ্ছে আম্মু আসবে, তার পরের দিন আমার আম্মু আমার বাবুকে দেখার জন্য যাবে আমার ওখানে। তো এই কথা শোনানোর পর সে আর ফুল গেছে, আমার ওয়াইফ কথা বলবে না। আমি বললাম যে ঠিক আছে তুমি আসো, বাসায় আসো। কয় না আমি ওই বাসায় যাবো না, আজকে এখানে থাকবো। কেন? কালকে আমার ফ্যামিলি আসবে আমার এখানে, আব্বু আম্মু দেখতে আসবে বাবুকে, আর তুমি আজকে এরকম কাহিনী করতেছো, কারণ কি? কেন আজকে আমি এখানে থাকবো বাবু নিয়ে। যে ঠিক আছে তুমি তোমার আম্মুর কাছে থাকো, আমি বাবুরে যাও, বাবু নিয়ে ঘুমিয়ে পড়ে ওখানে, কালকে আব্বু আম্মু আসবে, পরে তুমি কালকে যাও। কারণ আমিও থাকবো, বাবুও থাকবে, তুমি একা যা শুয়ে পড়ো, নাহলে তুমি এখানে থাকো। তো ঠিক আছে দাও, আমি নিয়ে যাই একা। তো দিবে না জোরাজুরি করে আর কি নিয়ে যাই বাবুকে। বাবুকে নিয়ে যাওয়ার পর সে বলতেছে, তার ভাইকে বলতেছে আম্মুরে ডাক দে তো, এই বাবুরে নিয়ে যাচ্ছে। তো এই কথা যখন বলছে আমি বললাম যে আমি কি নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছি? বাসায় তো নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যাচ্ছি। বলতেছে তোমার সংসার করবো না আমি, তোমার আমি ভাত খাবো না। তো এই কথা যখন বলছে তো হুট করে আমার মাথায় রাগ উঠে যায় যে ঠিক আছে তুমি যখন সংসার করবে না তো আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবো আমার বাবুকে। তো জোর করে আমি নিচে যাই, আমি একটা রিক্সায় উঠি। তো সে নিচ থেকে কান্না করতে করতে আসে নিচে রিক্সায় যা বসি যখন, তো এলাকায় অনেক মানুষ জমা হয় যে কি হয়েছে। তো তার আম্মু অগাধ ভাষায় আমার সামনে এসে আমার গালাগালি যে আমি কেন বাবু নিয়ে নিচে নামছি, আমার কি কোনো অধিকার নেই আমার বাবু নিয়ে যাওয়ার। ওনারা বাবু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওখানে যত মানুষ ছিল সবার সামনে আমারে অপমান করে কথা বলছে, ইভেন হচ্ছে গালি যা মুখে আসছে গালাগালি করার পর বাবু নিয়ে গেছে। আমার বাবু আর দেখতে দেয়নি, আমি গেলাম তাদের বাসায় যে এখন বাবু নিয়ে আসছেন, বাসায় যাই। আমার বলতে তুমি এখানে চলে যাও, আমার মেয়ে তোমার সংসার করবে না, আমার নাতিকে তুমি দেখতে পারবে না কখনো। ঠিক আছে, আমি ওদিন রাগ করে চলে আসি নারায়ণগঞ্জ। চলে আসার পর আম্মুকে বললাম এই কাহিনী, ওনারা বলছে যে দেখতে দেবে না, সংসারও করাবে না। তো বলছে রাগ করে আছে, তুমি এখানে কিছুদিন থাকো। তো আবার কন্টিনিউসলি কথা অফ, কোনো কথা নেই আমাদের। অন্য নাম্বার থেকে ফোন দিলেও নাম্বার ব্লক করে দেয় আমার ভয়েস শোনার সাথে সাথে। আপনি একদিন বলি যে তুমিও আসবা না, কিছু একটা করো না, আমারও তো একটা লাইফ আছে, আমার এইভাবে তো আর হয় না। তো আমি বলছিলাম মূলত একটু ভয় দেখার জন্য যে তুমি যে এরকম তোমার ফ্যামিলি চায় যে তোমার ফ্যামিলি চায় ডিভোর্স দেবে, তো ঠিক আছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে বলো। তো এই কথাটা ওর মাকে যা বলে, ওর মা আগে সব কিছুই এইসব ঠিক করে রাখছিল, অ্যারেঞ্জ করে রাখছিল। তো ওই দিনে বিকেলবেলা তাকে নিয়ে যায় ডিভোর্স পেপারে লেটার সিগনেচার করে নেয়, নিয়ে আমাকে ছবি পাঠিয়ে দেয় ডিভোর্স পেপারের। তো আমাকে ছবি পাঠিয়ে দিয়ে বলে যে শেষ, সব কিছুই শেষ, ওখান থেকেই আমাদের ক্লোজ, কথা আর কোনো নাই। আবার বেশ 7-8 মাস পর আমাদের কথা হয়, বাবুর কথা জিজ্ঞেস করি, শুধু বাবুর একটা ভিডিও কলে দেখায় 2-1 মিনিটের জন্য, আবার কথা অফ। সে তার ফ্যামিলিতে থাকে বিধায় সে একটা জব নেয়, সে বলে যে আমি এখন থেকে জব করব, ফ্যামিলি দেখতে হবে না বাবুকে, আমিই দেখব। তো জব নেয়, আমি বলি কোথায় জব নিছো, যে এখানে। তো ঠিক আছে আমি আসতেছি। ডিভোর্স হওয়ার পর আবার যোগাযোগ হয় আপনাদের? হ্যাঁ, আমাদের যোগাযোগ কন্টিনিউ হয়। তো একটু তার আগের দিন রাগারাগি হয়েছিল, আমি মূলত গেছিলাম তার অভিমান ভাঙাইতে, যে ফোনের মধ্যে যেহেতু রাগারাগি হয় সামনে গেলে হয়তো অভিমানটা থাকবে না। তা আমাকে দেখে সে বলতেছে তুমি এখানে আসছো কেন? তা আমি ওখানে দাঁড়ায় আছি, সে আমার সাথে একটা মিসবিহেভ করে আমার ওয়াইফ। তো মিসবিহেভ করার পর আমার এতটা খারাপ লাগে। এখন বাচ্চাটার কি অবস্থা? বাচ্চা এখন অব্দি আমাকে দেখায় নেই। 6 মাস যখন বাবুর বয়স তখন ওদের ওখানে যাই, ওদের বাড়িতে 1 মাস ওখানে ছিলাম, এই 1 মাসে আমার কাছে ছিল, তাছাড়া আর আমার সাথে থাকে না আমার বাবু। আমি এখনও যদি ফোন দিই আমার ফোন কোনো রেসপন্স করে না কেউ। আমার বাচ্চার বয়স এখন 3.5 বছর, কিন্তু আজ অব্দি আমার বাবুকে আমি দেখতে পারিনি। ওনারা চাচ্ছেও না আমি বাবু দেখি। তো এখন আমি চাই অ্যাটলিস্ট আমার বাচ্চাটাকে যেন দেখায়, সংসার করলে করুক না করলে নেই, কিন্তু আমার বাচ্চাটাকে যেন ওনারা দেখে আমাকে। আমি চাই আমার বাচ্চাটাকে ওনারা দেখে। আপনারা এখন বলেন যে আমার সাথে যে এরকমটা হয়েছে, এখানে আমার মূলত দোষটা ছিল কোথায়? আমি তো এমনও না যে আমি আমার ওয়াইফের শরীরে আমি একদিন হাত দিছি বা আমি তার ফ্যামিলির সাথে মিসবিহেভ করছি। ওনারা যেভাবে চাইছে আমি সেইভাবে আমি ট্রাই করছি। ওনারা আমার সন্তান, আমার ওয়াইফ, ওরা আমার কাছ থেকে কায়রা নিছে। তো কায়রা নিছে, এখন আপনারাই বলেন যে আমার দোষটা কোথায়? ওনারা কেন আমার বাবু আমার ওয়াইফকে কায়রা নিল? এখন আপনারা বলেন এই বাংলাদেশে কোন আইনে আছে যে আমার ছেলেকে আমাকে দেখতে দিবে না, আমার বাবুকে আমাকে দেখতে দিবে না? কোন আইনে আছে আপনারা একটু আমাকে বলেন। আর কোথায় গেলে আমি আমার বাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারবো? কার কাছে গেলে যে আমি বাবুকে ফিরাই পাবো? বাংলাদেশে এমনও অনেক মানুষ আছে আমার মতো যারা নিরীহ বাবা, তারা সন্তান জন্ম দেয় ঠিকই, কিন্তু সন্তানকে আদর করতে পারে না, লালন পালন করতে পারে না। আমাদের মতো বাবাদের পক্ষে কোনো আইন আসে না, আমরা সেই আইনের সুফল ভোগ করতে পারি না। তো আপনাদের কাছে একটাই শুধু আমার রিকোয়েস্ট, আপনারা যদি একটু বলেন যে আমি কোথায় গেলে আমি আমার ন্যায্য বিচারটা পাবো, আমার সন্তানকে দেখতে পাবো, আমার সন্তানকে আমি আদর করতে পারবো।